ফরিদপুর কেকে বয়েজ হাই স্কুল এর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর পরিণত নাগরিকতা বিষয়ের উপর আলোচনা করব। আজকের আলোচনার বিষয় পরিবার। পরিবার সম্পর্কে আসলে আমরা অনেকেই খুব ভালোভাবে জানি পরিবার কি, তারপরও পরিবার সম্পর্কে কিছু আলোচনা করব। তো পরিবার হলো মা বাবা ভাই বোন নিয়ে একত্রে বসবাস করা একটি সংগঠন। মা বাবা ভাই বোন ইত্যাদি মিলে যে সংগঠন গড়ে ওঠে তাকেই পরিবার বলা হয়। অথবা আমরা এইভাবে বলতে পারি, সমাজ শিক্ষিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী একত্রে বসবাস করাকে পরিবার বলে। সমাজ শিক্ষিত না হলে সেটাকে পরিবার বলা হয় না। তো পরিবারের সুন্দর একটি সংজ্ঞা প্রদান করেছে ম্যাকাইবার, সমাজবিজ্ঞানী ম্যাকাইবার সুন্দর একটি সংজ্ঞা প্রদান করেছে। আমরা একটু লক্ষ্য করি, তিনি বলেছেন সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। আবার বলি কথাটা, সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। আমরা কি বুঝতে পারলাম যে সন্তান জন্মদান এবং তাদেরকে লালন পালন করা যে ব্যবস্থা পরিবারের মাধ্যমে হয়ে থাকে সেটি মূলত পরিবার। মূলত পরিবার হলো স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গঠিত ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। সেক্ষেত্রে যদি আবার লক্ষ্য করো, কথা যেখানে লেখা আছে, মূলত পরিবার হলো স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গঠিত ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। পরিবারের মধ্যে সব থাকবে, স্নেহ থাকবে, মায়া মমতা থাকবে, ভালোবাসা থাকবে, তাহলে মূলত একটি পরিবার কাঙ্ক্ষিত পরিবার হয়ে ওঠে। তা আমাদের পরিবার সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা এখন পরিবারের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করতে হয়। তো পরিবার বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়েছে। এই পরিবারের শ্রেণীবিভাগগুলো আমরা এখন আলোচনা করব। শিক্ষার্থী তোমরা খেয়াল করো, পরিবারকে প্রাথমিক অবস্থায় 3 ভাগে ভাগ করা হয়েছে: বংশগণন ও নেতৃত্বের ক্ষেত্রে, পারিবারিক কাঠামোর ক্ষেত্রে এবং বৈবাহিক সূত্র। এই 3 ভাগে প্রাথমিক অবস্থায় পরিবারকে ভাগ করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে এখন এই 3টি ভাগে আলোচনা করে যাব। তো বংশগণনা ও নেতৃত্ব। বংশগণনা ও নেতৃত্বের ক্ষেত্রে পরিবারকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পিতৃতান্ত্রিক পরিবার, তৃতীয়ত হলো মাতৃতান্ত্রিক পরিবার। তা আসলে আমরা জেনে নেই পিতৃতান্ত্রিক পরিবারটা কি। পিতৃতান্ত্রিক পরিবার হলো যে পরিবারে একমাত্র পিতাই পরিবারের নেতৃত্ব দিয়ে থাকেন এবং পরিবারের প্রধান কর্তা হিসাবে দায়িত্ব পালন করেন, তাকে পিতৃতান্ত্রিক পরিবার বলে। পিতৃতান্ত্রিক পরিবারের মধ্যে তার সন্তানাদি পিতার পরিচয়ে বড় হয়ে থাকে, পিতার পরিচিতি লাভ করে থাকে। বাংলাদেশে পিতৃতান্ত্রিক পরিবারের সংখ্যাই বেশি। পিতৃতান্ত্রিক পরিবার আমাদের দেশে অধিকাংশ দেখা যায়। এবার আসো মাতৃতান্ত্রিক পরিবার। মাতৃতান্ত্রিক পরিবারও ঠিক মাতা পরিবারের প্রধান হয়ে থাকেন। পরিবারকে কেন্দ্র করে যাবতীয় কর্মকাণ্ড মা করে থাকেন এবং মা
পরিবারের নেতৃত্ব দিয়ে থাকেন। এই পরিবারে সন্তানাদি মায়ের পরিচয়ে বড় হয়ে থাকে। আমাদের সমাজ ব্যবস্থায় বা আমাদের দেশে এ ধরনের পরিবারের সংখ্যা খুবই কম। তবে মাঝে মধ্যে ক্ষুদ্র নিগোষ্ঠীদের মাঝে এ ধরনের পরিবার পরিলক্ষিত হয়, যেমন গারো সমাজে মাতৃতান্ত্রিক পরিবার পরিলক্ষিত হয়। শিক্ষার্থীদের পারিবারিক কাঠামোর ভিত্তিতে পরিবারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক হলো একক পরিবার, দ্বিতীয়ত হলো যৌথ পরিবার। একক পরিবার মূলত মা বাবা ভাই বোন নিয়ে একক পরিবার গঠিত হয়। এই পরিবার অনেক ছোট পরিবার। বাংলাদেশে একক পরিবারের সংখ্যাই বেশি। এবার সব যৌথ পরিবার। যৌথ পরিবার অনেকগুলো একক পরিবারের সমষ্টি হলো যৌথ পরিবার। যেমন যৌথ পরিবারে কারা কারা বাস করে? যৌথ পরিবারে বাবা মা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি, আরো অন্যান্য পরিজন নিয়ে যৌথ পরিবার গঠিত হয়ে থাকে। বাংলাদেশে যৌথ পরিবারের সংখ্যা খুব বেশি নেই। যৌথ পরিবারগুলা ভেঙে আস্তে আস্তে একক পরিবার হয়ে গেছে। তো এখনো আমাদের দেশের গ্রাম অঞ্চলে যৌথ পরিবার লক্ষ্য করা যায়। তবে শহরাঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রেই একক পরিবার গুলো বিদ্যমান। তারা ছেলে সন্তান এবং স্ত্রী, স্বামী স্ত্রী নিয়ে তারা বসবাস করছে। এবার সব বৈবাহিক সূত্র। শিক্ষার্থীগণ, বৈবাহিক সূত্রে পরিবারকে আবার তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। এক হলো একপত্রিক পরিবার, দ্বিতীয়ত হলো বহুপত্রিক পরিবার, তৃতীয়ত হলো বহুপতি পরিবার। এবার সব একপত্রিক পরিবার। শিক্ষার্থীবৃন্দ, একপত্রিক পরিবার হলো যে পরিবারে একজন পুরুষের বা একজন স্বামীর একটি মাত্র স্ত্রী থাকবে তাকে একপত্রিক পরিবার বলা হয়। আবারও খেয়াল করো, যে পরিবারে একজন পুরুষের বা একজন স্বামীর একটি মাত্র স্ত্রী রয়েছে তাকে একপত্রিক পরিবার বলা হয়। এই পরিবারের সংখ্যা বাংলাদেশে অত্যাধিক। এবার সব বহুপত্রিক পরিবার। বহুপত্রিক পরিবার হলো যে স্বামী একাধিক স্ত্রী রয়েছে তাকে বহুপত্রিক পরিবার বলা হয়। যেমন আমাদের সমাজ ব্যবস্থায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একজন লোক দুইটা, তিনটা, চারটা, এমনকি 5টা পর্যন্ত বিয়ে করে থাকে। তো এই 5 জনকে নিয়ে সংসার করার পরে যে পরিবার গঠিত হয় এই পরিবারকে বলা হয়, মানে 5 জন স্ত্রী নিয়ে বা 4 জন স্ত্রী নিয়ে, 2 জন স্ত্রী নিয়ে যে সে যেভাবে জীবনযাপন করে বা যেভাবে বসবাস করে তাকে বহুপত্রিক পরিবার বলা হয়। তো মূলত আমাদের এই দেশে, বাংলাদেশে বহুপত্রিক পরিবারের সংখ্যা খুব বেশি নেই, মানে সংখ্যা অল্প বললেই চলে। সেক্ষেত্রে এবার আসো বহুপতি পরিবার। বহুপতি পরিবার হলো যে স্ত্রীর একাধিক স্বামী রয়েছে তাকে বহুপতি পরিবার বলে। এ ধরনের পরিবার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নাই বললেই চলে। তো এই গেল আমাদের পরিবারের শ্রেণীবিভাগ। শিক্ষার্থীবৃন্দ, এই পরিবারগুলোকে সঠিক এবং সুন্দরভাবে পরিচালিত করতে গেলে পরিবারের সদস্যদেরকে অনেক কাজ করতে হয়। এসব আমরা এখন জেনে নেই পরিবারের কার্যাবলী সম্পর্কে। একটা পরিবারকে সুখী সমৃদ্ধশালী করতে পরিবারের সদস্যগণ বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তো ওই পরিপ্রেক্ষিতে আমরা এখন আলোচনা করব। তো পরিবারের কার্যাবলীর মধ্যে প্রধান কাজ হলো জৈবিক কাজ। শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো জৈবিক কাজটা কি। জৈবিক কাজ হলো আমাদের পিতামাতা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা জন্মগ্রহণ করার পরে পিতামাতার প্রধান কাজ হলো আমাদেরকে লালন পালন করা।
আমাদেরকে এই যে তারা লালন পালন করছে বা পিতামাতার সন্তানদের যে লালন পালন করে তাকে বলা হয় পরিবারের জৈবিক কাজ। এই কাজটা পরিবারের পিতামাতা করে থাকেন। এবার আসা শিক্ষামূলক কাজ। জৈবিক কাজের পরও পরিবারে শিক্ষামূলক কাজ রয়েছে। পরিবারের একজন সদস্য বা পরিবারের সন্তানাদি পরিবার থেকে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করে থাকে। বলতে গেলে বর্ণমালার সাথে যে পরিচিত হওয়া সেটি শিশু পরিবার থেকে বর্ণমালার সাথে পরিচয় হয়ে থাকে এবং পরিবারের মাধ্যমে সে বিভিন্ন ধরনের শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা ইত্যাদি শিখে থাকে। এই জন্য পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয় এবং পরিবারকে জীবনের প্রথম বিদ্যালয়ও বলা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আবার আসা অর্থনৈতিক কাজ। পরিবারের অর্থনৈতিক কাজগুলো যেমন আমাদের যে মৌলিক চাহিদাগুলো খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি আমাদের পরিবারের লোকগুলা পূরণ করে থাকে। তো পরিবারকে কেন্দ্র করে এই অর্থনৈতিক চাহিদাগুলো পূরণ করার জন্য তারা বিভিন্ন কাজ করতে হয় এবং এই পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠে কুটির শিল্প। তারা পশুপালন করে, মৎস্য চাষ করে ইত্যাদির মাধ্যমে বিভিন্ন কাজের মাধ্যমে পরিবারের সদস্যরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে এবং পরিবারের সদস্যদের অর্থনৈতিক চাহিদাগুলো পূরণ করে থাকে। যদিও বর্তমানে তথ্য বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এই ক্ষেত্রগুলো অনেক সংকুচিত হয়েছে, তারপরেও তারা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পরিবারের এই অর্থনৈতিক কাজগুলো পরিচালনা করে থাকে। এবার আসো রাজনৈতিক কাজ। পরিবারের মাধ্যমে একজন শিশু বা একজন মানুষ রাজনৈতিকভাবে সচেতন হয় এবং পরিবার থেকে সে শিক্ষা লাভ করে বিবেক, বুদ্ধি এবং আত্মসংযমে। বিবেক, বুদ্ধি এবং আত্মসংযম একজন মানুষকে বা একজন নাগরিককে সুনাগরিক হতে সহায়তা করে। এই সুনাগরিক হয়ে পরবর্তীতে সে রাষ্ট্রে এই সুনাগরিকতা কাজে লাগাতে পারে এবং পরিবারের সদস্যগণ বড়দের কাছ থেকে বিভিন্ন আদব কায়দা শিখে এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এবং তাদের কথাবার্তা শুনে অংশগ্রহণ করে তারা রাজনৈতিকভাবে সচেতন হতে পারে। মনস্তাত্ত্বিক কাজ। মনস্তাত্ত্বিক কাজ মানে এটা একটা মানসিক ব্যাপার। যেমন একজন পরিবারের একজন সদস্যের মন খারাপ, তো সে মনের প্রশান্তি লাভের জন্য তার এই মন খারাপের কথাগুলো পরিবারের অন্যান্য সদস্যের সাথে শেয়ার করবে। শেয়ার করার ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের উপদেশ এবং পরামর্শের মাধ্যমে তার মনের ক্লান্তি দূর করে মনের মধ্যে প্রশান্তি এনে দেয়। এটা হলো পরিবারের মনস্তাত্ত্বিক কাজ। এটা পরিবারের মাধ্যমে হয়ে থাকে। তাছাড়াও পরিবারের মাধ্যমে একজন সদস্য নম্রতা, ভদ্রতা এবং শিষ্টাচার ইত্যাদি শিক্ষা লাভ করে থাকে। এগুলা পরিবারের মনস্তাত্ত্বিক কাজ। বিনোদনমূলক কাজ। পরিবারের মধ্যে বিনোদনমূলক কাজ হয়ে থাকে, যেমন হাসি ঠাট্টা, ঘুরতে যাওয়া ইত্যাদি বিনোদনমূলক কাজ পরিবারের সদস্যরা করে থাকে এবং বিনোদনমূলক কাজের মাধ্যমে পরিবারের সদস্যদের মনে প্রশান্তি তৈরি হয়। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে যদিও বিনোদনমূলক কাজের প্রসারটা কমে গেছে, তারপরও পরিবারকে প্রাথমিক বিনোদনের কেন্দ্র হিসাবে দেখা হয়ে যায়। শিক্ষার্থীবৃন্দ, এ হলো পরিবারের শ্রেণীবিভাগ এবং কার্যাবলী। একটি পরিবারকে সুন্দর
সুখী এবং সমৃদ্ধশালী করতে গেলে পরিবারের সকল সদস্যদের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। আমরা পরিবারের মধ্যে একে অপরের সাথে ভালো ব্যবহার এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর এবং স্বাস্থ্যকর পরিবার গড়ে তুলতে পারবো এবং গর্ব। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের আমাদের প্রণীত নাগরিকতা বিষয়ে পরিবারের যে বিষয় আলোচনা করলাম এটা এখানে শেষ করলাম। তো তোমাদের সাথে আবারও আমার দেখা হবে অন্য একটি ক্লাসে। এ পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাই।